হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আমি তোমাদের যে সিরিজটি করাচ্ছিলাম তার আজ 24 নম্বর ক্লাস। তো দেখতে দেখতে আমরা অনেকগুলো ক্লাস করে ফেললাম। আজকের ক্লাসেও কিন্তু খুবই দুর্দান্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে তোমাদের সঙ্গে। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা ক্লাসে যুক্ত হচ্ছ তাদের সকলকে বলবো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারাও ক্লাসটি দেখে একটু উপকৃত হয়। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেল এবং টিডব্লিউএস একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সমস্ত ফ্রি ক্লাস সেখানে তোমরা পেয়ে যাবে। আর সেই সমস্ত ক্লাসের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হবে। আর আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ আছে, সেটা তোমরা যদি চেক আউট না করে থাকো একবার কিন্তু সকলে সেখানে সেটা ডাউনলোড করে দেখবে। সেখানে কিন্তু বিভিন্ন ফিচার্স আছে, সেগুলো কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। ওকে, তো আজকের ক্লাসের আমরা প্রথম প্রশ্নে আসবো। প্রথম প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী কোথায় অবস্থিত? তো উপদ্বীপীয় ভারতের যে মূল ভূখণ্ড, ভারতীয় যে মূল ভূখণ্ড, সেই ভূখণ্ডের যে তোমার হচ্ছে দক্ষিণতম বিন্দু সেটা কি? সেটা হচ্ছে কন্যাকুমারী। আমরা জানি কন্যাকুমারী হচ্ছে দক্ষিণতম বিন্দু। তো এই কন্যাকুমারী তোমার হচ্ছে এই বিন্দুটি কোথায় অবস্থিত? কর্কট ক্রান্তি রেখার উত্তরে, মকর ক্রান্তি রেখার দক্ষিণে, নিরক্ষরেখার উত্তরে আর নিরক্ষরেখার দক্ষিণে। তো অ্যান্সার কি হবে? সকলে অ্যান্সার করো। তো এখানে অ্যান্সার হবে কি? দেখো, সঠিক উত্তর হবে ভারত কোন গোলার্ধে অবস্থিত? ভারত অবস্থিত উত্তর পূর্ব গোলার্ধে ভারত অবস্থিত। তো এখানে আমরা তাহলে কি বলতে পারি? এটা হচ্ছে নিরক্ষরেখার উত্তরে অবস্থিত। অপশন সি সঠিক উত্তর হবে নিরক্ষরেখার উত্তরে। অর্থাৎ ভারতের যে উত্তর দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে 8°4' হচ্ছে তোমার উত্তর অক্ষাংশ। সেখান থেকে 37°6' উত্তর অক্ষাংশের ভিতরে কিন্তু ভারত অবস্থিত। একদিকে ইন্দিরাকল, একদিকে কন্যাকুমারী মূল ভূখণ্ডে, ঠিক আছে। আরেকটি হচ্ছে যেটাকে আমরা ইন্দিরা পয়েন্ট নামে চিনি, সেটা হচ্ছে ভারতের কিন্তু সবচেয়ে দক্ষিণতম বিন্দু। ওকে, নেক্সট, কোন কুষাণদের কোনটি কুষাণদের দ্বিতীয় রাজধানী ছিল? তো কুষাণ বংশ কুজুল কথফিসেস, ভীম কথফিসেস, তো কনিষ্ক শ্রেষ্ঠ রাজা ছিলেন কুষাণদের। তো এই কুষাণ বংশদের রাজধানী ছিল কোথায়? আমরা জানি সেটা হচ্ছে পুরুষপুর। পুরুষপুর বা এটাকে পেশোয়ার বর্তমানে বলা হয়, পুরুষপুর বা পেশোয়ার। এটা হচ্ছে তাদের প্রথম রাজধানী। আর তাদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? তাদের দ্বিতীয় রাজধানী ছিল সেটা হচ্ছে কোথায়? অ্যান্সার হবে মথুরা ছিল কুষাণদের দ্বিতীয় রাজধানী। পরবর্তী প্রশ্ন, ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। তো এই ওএনজিসি যেটা, সেই ওএনজিসি কবে প্রতিষ্ঠিত হয়? তো ওএনজিসি আমরা জানি এটা হচ্ছে কি ভারতের কিন্তু যে প্রাকৃতিক গ্যাস এবং তেল, যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, তার কিন্তু একটা সর্বোচ্চ তোমার হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বলা যেতে পারে ওএনজিসি কে। তো এই ওএনজিসির আন্ডারে অনেক কিন্তু খনিজ তোমার হচ্ছে তৈল খনি আছে যেগুলো কিন্তু কাজ করে থাকে। তো ওএনজিসি এটা কবে স্থাপিত হয়েছিল? ওএনজিসির সদর দপ্তর কোথায়, এটাও একটু সকলে বলো। তো ওএনজিসির এটা সদর দপ্তর কোথায়? সকলে অ্যান্সার করো। আর এটা দেখো, সঠিক উত্তর হবে এটা স্থাপিত হয় 1956-এ প্রথম কিন্তু এটা স্থাপিত হয়েছিল। কোথায়? এটার সদর দপ্তর দিল্লি। ওকে, নেক্সট প্রশ্ন, কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয়? নীল প্রস্তুতিতে কোন পদার্থটি ব্যবহার করা হয়? বেনজিন, ন্যাপথলিন, কপার সালফেট, অ্যামোনিয়া সালফেট। অ্যান্সার হবে কি? সকলে এটা কমেন্টে জানাও। দারুণ একটি প্রশ্ন। নীল প্রস্তুতিতে কোনটিকে ব্যবহার করা হয়? দেখো, নীল প্রস্তুতিতে প্রধানত ব্যবহার করা হয় কি? সেটা হচ্ছে এই ন্যাপথলিন কিন্তু ব্যবহার করা হয়। ন্যাপথলিনের সংকেত হচ্ছে C10H8 হচ্ছে কিন্তু ন্যাপথলিনের সংকেত, ঠিক আছে। তো এই ন্যাপথলিনকে ব্যবহার করা হয় কি? নীল প্রস্তুতিতে। এছাড়া কিন্তু এই ন্যাপথলিন আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেমন হচ্ছে কীটনাশক রূপে ব্যবহার করা হয় এটাকে। তারপরে জামা কাপড়ে যে যাতে পোকা না লেগে থাকে ওই জন্য কিন্তু এই ন্যাপথলিন কিন্তু জামা কাপড়কে রক্ষা করতে, জামা কাপড়ের যে যাতে জামা কাপড়ে গন্ধ না আসে সেটা কিন্তু আহ, না আসে, সেই সব কিন্তু রক্ষা করতেই ন্যাপথলিন ব্যবহার করা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন,
আধুনিক গণতন্ত্রের জনক হলেন কে? আধুনিক গণতন্ত্রের জনক কাকে বলা হয়? টমাস হবস, জন লক, অ্যাডাম স্মিথ, জন জ্যাক রুসো। তো মাথা ঠান্ডা করে অ্যান্সার করো, ভেবে চিনতে অ্যান্সার করো। কথাটি কি বলা হয়েছে? গণতন্ত্রের জনক। এখানে অনেকে না দেখেই অ্যাডাম স্মিথ অ্যান্সার করবে। নো, অ্যাডাম স্মিথ অ্যান্সার হবে না। অ্যাডাম স্মিথ হচ্ছে কে? আধুনিক অর্থনীতির জনক। তিনি কিন্তু গণতন্ত্রের জনক নয়। গণতন্ত্রের জনক যদি বলা হয় আধুনিক, সেটা হচ্ছে জন লক, তাকে বলা হয় আধুনিক গণতন্ত্রের জনক। পরেরটা দেখো, দারুণ প্রশ্ন, এটার অ্যান্সার করো সকলে। 6 প্রশ্নটির অ্যান্সার কি হবে? আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি? তো আফগানিস্তান এটা হচ্ছে আমাদের ভারতের প্রতিবেশী দেশ। যে সমস্ত প্রতিবেশী দেশ আছে তার মধ্যে একটি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান সম্পর্কে আমরা কি জানি? তার রাজধানী কোথায়? রাজধানী কোথায় আফগানিস্তানের? আফগানিস্তানের মুদ্রার নাম কি? প্রধান ভাষা কি? এবং উচ্চতম শৃঙ্গ কি আফগানিস্তানের? ওকে, তো ইত্যাদি আমরা একটু জেনে রাখি আফগানিস্তান সম্পর্কে। এগুলো জানা উচিত আমাদের। যে সমস্ত প্রতিবেশী দেশ আছে, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, এদের কিন্তু সঙ্গে ভারতের ট্রেড সম্পর্ক কিন্তু বজায় আছে। তো এক্ষেত্রে কিন্তু একটু জানা উচিত তাদের এই সমস্ত বিষয়গুলি, তাদের রাজধানী, মুদ্রা, প্রধান ভাষা, তাদের উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে, ইত্যাদি একটু তোমরা জেনে রাখবে। দেখো, আফগানিস্তানের রাজধানী প্রথম যদি বলা হয়, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কি? কাবুল। আফগানিস্তানের মুদ্রার নাম কি? সেটা হচ্ছে আফগানি। আফগানি হচ্ছে আফগানিস্তানের মুদ্রার নাম। আফগানিস্তানের যেটা প্রধান ভাষা সেটা কি? আফগানিস্তানের প্রধান ভাষা বলা হচ্ছে কি? পাশতুন। পাশতুন ও আরেকটি ভাষা সেটা হচ্ছে ফার্সি। আফগানিস্তানের প্রধান ভাষা। এবারে আফগানিস্তানের তোমার হচ্ছে উচ্চতম শৃঙ্গ কি? এটাও একটু জেনে রাখি। নোশাক হচ্ছে এখানকার উচ্চতম শৃঙ্গ। নোশাক কোথাকার উচ্চতম শৃঙ্গ? আফগানিস্তানের উচ্চতম শৃঙ্গ। আর এখানে অ্যান্সার কি হবে? আফগানিস্তানের দীর্ঘতম নদীর কথা বলা হয়েছে। তো আফগানিস্তানের দীর্ঘতম নদী কি হবে? সেটা হচ্ছে হেলমন্দ। সেটা হচ্ছে কিন্তু হেলমন্দ, এটা আফগানিস্তানের দীর্ঘতম নদী। পরেরটা হচ্ছে মিনিন্দার কার দ্বারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন? তো মিনিন্দারা কে ছিলেন? মিনিন্দারা বলে ফেলে সকলে। তিনি ছিলেন কে? সর্বপ্রসিদ্ধ বা সবচেয়ে বিখ্যাত ইন্দো গ্রিক শাসক কে ছিল? মিনিন্দার। তিনি ছিলেন সবচেয়ে প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক। এটা কিন্তু মনে রাখবে, বিভিন্ন সময় কিন্তু পরীক্ষায় এসেছে যে সবচেয়ে প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসকের নাম কি। তো এই মিনিন্দার তিনি পরবর্তী সময় বৌদ্ধ ধর্মে কিন্তু দীক্ষিত হয়েছিলেন। তা কার দ্বারা? সেটা সেটা সঠিক উত্তর হবে নাগ সেনের দ্বারা তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। ভোপাল গ্যাস ট্র্যাজেডি কবে ঘটে? ভোপাল গ্যাস ট্র্যাজেডি এটা কবে ঘটেছিল? কোন সালে ঘটেছিল? তো ভোপাল মধ্যপ্রদেশের ভোপাল, সেই মধ্যপ্রদেশের ভোপালে একটা তোমার হচ্ছে কারখানা ছিল, যেটাকে আমরা ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড ওকে। তো ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড নামক একটা তোমার হচ্ছে সেখানে কারখানা ছিল ভোপালের কাছে। তো এই কারখানাতে একটা তোমার বিষাক্ত গ্যাস এখানে কিন্তু এখান থেকে ছড়িয়ে পড়ে, একটা কিন্তু সেখানে একটা এরকম অ্যাক্সিডেন্ট ঘটে, যেই গ্যাসটাকে আমরা চিনি এমআইসি নামে। এমআইসি অর্থাৎ মিথাইল আইসো সায়ানেট। মিথাইল আইসোসায়ানেট নামটা মনে রাখো। এমআইসি এর সম্পূর্ণ অর্থ কি? মিথাইল আইসোসায়ানেট। তো এটা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষের প্রাণহানি ঘটে এবং অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তো এটাকে আমরা ভোপাল গ্যাস দুর্ঘটনা নামে চিনি। তো এটা কবে ঘটেছিল? এটা ঘটেছিল 1984 সালে। ওকে,
15 শতকে, 9-এর প্রশ্নটা দেখো, 15 শতকে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শনকারী ইতালীয় পর্যটকের নাম ড্যাশ। তো আমরা বিভিন্ন পর্যটক সম্পর্কে পড়েছি, ফা হিয়েন থেকে শুরু করে হিউয়েন সাং, ইবন বতুতা, তার সঙ্গে কিন্তু অনেকের নাম, স্যার ক্যাপ্টেন হকিংস, টমাস রো, সকলের নাম আমরা পড়েছি। তারা কার সময় এসেছিল এগুলো আমরা জানি, এগুলো জানা প্রশ্ন। কিন্তু এই যে ইতালীয় একজন পরিদর্শনকারী, তিনি বিজয়নগর সাম্রাজ্যের একজন শাসক ছিলেন, যাকে আমরা চিনি প্রথম দেবরায়। প্রথম দেবরায় তিনি ছিলেন সঙ্গম বংশের শাসক। তো এই সঙ্গম বংশের শাসক প্রথম দেবরায়ের সময় একজন পরিদর্শনকারী তিনি এসেছিলেন, যার নাম হচ্ছে নিকোলো ডি কন্টি। তিনি ছিলেন একজন ইতালির বাসিন্দা, তিনি এই বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শনে এসেছিলেন। তো সঠিক উত্তর হবে এখানে নিকোলো কন্টি। লোকসভার অধ্যক্ষ তার পদত্যাগ পত্র জমা দেবেন কার কাছে? তো লোকসভার একজন অধ্যক্ষ তিনি যদি চায় তার পদত্যাগ পত্র জমা দিতে পারেন। তো তার পদত্যাগ পত্র তিনি কার কাছে জমা দেবেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, উপ অধ্যক্ষ। অ্যান্সার হবে কে বলো? তো লোকসভার কার্য যিনি পরিচালনা করেন আমাদের ভারতের স্পিকার। তো তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন কার কাছে? সেটা হচ্ছে উপ অধ্যক্ষের কাছে কিন্তু জমা দেবেন। নেক্সট, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কি? আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? ভেবে চিন্তে অ্যান্সার করো। বয়েল, স্নেল, স্টেভিক, জন লক। তো এখানে অ্যান্সার কি হবে? আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন, সহজ প্রশ্ন করে ফেলো সকলে, সেটা হচ্ছে স্নেইল কিন্তু আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন। কোন বছরে মাদ্রাজের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়? তো মাদ্রাজ যে রাজ্যটি ছিল সেটার বর্তমানে নাম পরিবর্তন করে রাখা হয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু ছিল মাদ্রাজ। তারপরে তোমার হচ্ছে যে কামরূপ রাজ্য ছিল, সেই কামরূপটা পরবর্তী সময়ে তোমার অসম রাজ্যে পরিণত হয়। তারপরে যেমন আমাদের গৌড়টা বাংলায় পরিণত হয়, তেমনি তোমার হচ্ছে মহীশূর রাজ্য, সেটা তোমার তৈরি হয়েছিল কর্ণাটকে। তো এরকম নাম পরিবর্তন করে কিন্তু অনেকটা রাজ্যের নাম পরিবর্তন করে এরকম রাখা হয়। তো এই মাদ্রাজ যে রাজ্যটি ছিল সেটা পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়েছিল কবে? এটা কিন্তু একটা প্রেসিডেন্সিও ছিল, ইংরেজদের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রেসিডেন্সির আন্ডারে এটা আসতো। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হবে কবে? 1969-এ, 1969 সালে এটাকে নাম পরিবর্তন করা হয়। আইনের দৃষ্টিতে সকল ব্যক্তি সমান কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তো আইনের দৃষ্টিতে সকলে সমান বা সকলকে সমান চোখে দেখতে হবে, এটা একটি অনুচ্ছেদে বলা হয়েছে। এটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে আসে বলতো? এটা হচ্ছে একটা মৌলিক অধিকার। মৌলিক অধিকার, মৌলিক অধিকার তো অনেকগুলি আছে। তো মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকার? এটা হচ্ছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার। তো সাম্যের অধিকারগুলো কোথায় আছে বলতো ভারতীয় সংবিধানে? সেটা হচ্ছে 14 থেকে 18 নং ধারায় কিন্তু এটা সাম্যের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিভিন্ন সাম্যের অধিকার। তো এই 14 নম্বর ধারায় কি বলা হচ্ছে দেখো, প্রথম যে ধারা সাম্যের অধিকারের, সেখানে বলা হচ্ছে আইনের দৃষ্টিতে সমান বা সবাই বা সকলকে কিন্তু সমানভাবে আইন দেখবে। এটা হচ্ছে কি 14 নম্বর ধারা। তো অ্যান্সার হবে অপশন বি, 14 ধারা। আরো বিভিন্ন ধারা আছে, 15, 16, 17, 17টা খুবই পরীক্ষায় আছে। অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, তারপরে তোমার হচ্ছে 16 নম্বর ধারা, যেটা হচ্ছে সরকারি চাকুরিতে সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা ইত্যাদি কিন্তু বিভিন্ন ধারায় আলোচনা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ফায়ার আইস বলতে বোঝানো হয় কি? ফায়ার আইস কি আসলে? অ্যান্সার হবে কি? ফায়ার আইসটা বলো কি? সঠিক উত্তর হবে কি? এটা হচ্ছে মিথেন হাইড্রেট। ঠিক আছে, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? তো এখানে কয়েকটি কিন্তু নদীর নাম দেওয়া আছে, তিস্তা, জলঢাক, অজয়, মহানন্দা। তো এখানে তোমার মাথা খাটাও, খাটিয়ে বলো যে এখানে কোনটি অন্যদের থেকে আলাদা, কি হিসাবে আলাদা করা হয়েছে এখানে? অ্যান্সার হবে কি? দেখো,
এখানে যে সমস্ত নদীগুলি নাম দেওয়া আছে যেমন তিস্তা, জলঢাক, মহানন্দা প্রভৃতি নদী কোথাকার নদী? এগুলি হচ্ছে উত্তরবঙ্গের নদী, উত্তরবঙ্গের নদী। আর অজয় কোথাকার নদী? এটা হচ্ছে দক্ষিণবঙ্গের নদী, তার সঙ্গে এটা মালভূমি অঞ্চলের একটা নদী। সুতরাং এখানে কিন্তু অজয় আলাদা। অজয়, তারপরে যে সমস্ত মালভূমি অঞ্চলে নদ নদী আছে, অজয়, দামোদর, তারপরে বিভিন্ন আছে না, দ্বারকা, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা ইত্যাদি নদীগুলো হচ্ছে তোমার হচ্ছে আলাদা এই উত্তরবঙ্গের নদীগুলির থেকে। তো সঠিক উত্তর হবে এখানে অজয়। আচ্ছা, অজয় নদী সম্পর্কে একটু জিনিস আমরা কি দেখবো? অজয় নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অজয় নদী তো কোথায় তোমার মিশে গেছে? অজয় নদী উৎপত্তি লাভ করেছে বিহারের উৎস, বিহারের মুঙ্গের অঞ্চলে। ঠিক আছে, এবং এটা পরবর্তীতে কোথায় পতিত হয়েছে? পতিত হয়েছে কোথায়? এটা কিন্তু একটি ভাগীরথী হুগলি নদীর উপনদী। ওকে, নেক্সট, ভারতীয় কারখানা আইন কবে স্থাপিত হয়? ভারতের যে কারখানা আইন, প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট, এটা কবে স্থাপিত হয়েছিল? তো ভারতের প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট যেটা, সেটা স্থাপিত হয় কবে? অ্যান্সার করো সকলে, এটা কি অ্যান্সার হবে? সঠিক উত্তর হবে কি, ভারতের যে প্রথম কারখানা আইন, সেখানে এটা পাশ হয়েছিল লর্ড রিপনের সময়ে। লর্ড রিপনের সময় কিন্তু এটা পাশ করা হয়েছিল, এবং এখানে কিন্তু 7 বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা নিষিদ্ধকরণ করা হয়েছিল প্রথম। এটা কিন্তু হাইলাইট ছিল এই আইনে। ঠিক আছে, তো এই আইনটি স্থাপন করা হয়েছিল কবে? সেটা হচ্ছে লর্ড রিপনের সময় 1881 সালে ফার্স্ট ফ্যাক্টরি আইন স্থাপিত হয়। তেঁতুলের মধ্যে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? সহজ প্রশ্ন, অ্যান্সার হবে কোনটি? তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? তো দেখো, তেঁতুলের মধ্যে কি পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, অপশন এ আমরা সঠিক উত্তর নেব। সাইট্রিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? লেবুতে। ম্যালিক অ্যাসিড আপেলে। আর ফর্মিক অ্যাসিড কোথায়? পিঁপড়া বা মৌমাছির হুলে কিন্তু পাওয়া যায় এটা। মৌমাছির হুলে এই ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। ওকে, পরবর্তী প্রশ্নে তাহলে আসি। সেটা হচ্ছে সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন নিম্নের কে? সংসদের যৌথ অধিবেশন, সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে সংসদের যৌথ অধিবেশন সম্পর্কে? একটু বলো সকলে। দেখো, যৌথ অধিবেশন সংবিধানের 108 নম্বর ধারায় যৌথ অধিবেশন আহ্বানের কথা বলা হয়েছে, বা যৌথ অধিবেশন সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। যৌথ অধিবেশন আহ্বান কে করেন? আহ্বান করবেন কি? রাষ্ট্রপতি। তিনি আহ্বান করেন যৌথ অধিবেশন। আর যৌথ অধিবেশনে সভাপতিত্ব করার ক্ষমতা কার থাকে? সেটা হচ্ছে স্পিকারের কিন্তু থাকে ক্ষমতা। ভারতের কোন রাজ্য মানব উন্নয়ন সূচকের মান সর্বোচ্চ? ভারতের কোন রাজ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা একটু তোমাদের বলে রাখি, এটা তোমার হচ্ছে ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তারা প্রকাশ করে থাকে এটাকে। প্রথম প্রকাশ করে 1990 সালে প্রথম এটাকে প্রকাশ করা হয়। তারপর থেকে কিন্তু নিয়মিত এটাকে প্রকাশ করা হচ্ছে, এবং এই হিসাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে রিপোর্ট বার হয়, তাতে তোমার হচ্ছে ভারতীয় রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে কেরল রাজ্য, প্রথম স্থান অধিকার করে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম লোক আদালত স্থাপিত হয়? প্রথম লোক আদালতের স্থাপন হয়েছিল কোন রাজ্যে? অ্যান্সার করো, ভেবেচিন্তে অ্যান্সার করো, বিচলিত হবে না। প্রশ্নটা দেখে দেখো, লোক আদালতের কথা বলা হয়েছে, লোকায়ুক্ত বা যে সমস্ত লোকপাল ওর কথা কিন্তু বলা হয়নি। লোক আদালত বিষয়টা কিন্তু আলাদা। ঠিক আছে, তো এই লোক আদালত
যেটা প্রধানত উদ্দেশ্য ছিল এটা স্থাপনের ক্ষেত্রে আপোষের মাধ্যমে কিন্তু একটা বিবাদের নিষ্পত্তি করা, মামলার ভিতরে না গিয়ে আপোষের মাধ্যমে, যেটা তোমার হচ্ছে এই কোনো একটি প্রবলেম, কোনো একটি কিন্তু যে সমস্যা সেটা নিষ্পত্তি বা বিবাদের নিষ্পত্তি করা ছিল লোক আদালতের প্রধান উদ্দেশ্য। তো এই লোক আদালত প্রথম কোথায় স্থাপিত হয়? প্রথম স্থাপিত হয়েছিল 1982-তে। স্থাপিত হয়, সেটা প্রথম হয়েছিল গুজরাট রাজ্যে। ওকে, পরে একটা হোমওয়ার্ক তোমাদের, পাট উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীতে কত নম্বর? পাট উৎপাদনের নিরিখে ভেবেচিন্তে অ্যান্সার করবে, পাট উৎপাদনের নিরিখে বাংলাদেশের স্থান পৃথিবীতে কত নম্বরে। তো আমরা দেখব কে কত সঠিক উত্তর করতে পারো এই প্রশ্নটি। প্রশ্নটি সহজ মনে হচ্ছে কিন্তু কিন্তু কনফিউজিং প্রশ্ন। ওকে, পরের প্রশ্নে আমি আসি। মনসব ভারতে মনসবদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? মনসবদারি ব্যবস্থার প্রবর্তন কে করেছিলেন? তো মনসব, মনসবটা কি? মনসব কথার অর্থ হচ্ছে, এটা হচ্ছে তোমার পদমর্যাদা বা পদ। মনসব কথার অর্থ কি? পদমর্যাদা বা পদ। এই মনসব সিস্টেম, এটার প্রচলন কে করেছিল? এটা মুঘল আমলে এটা প্রচলিত হয়েছিল এবং এটা প্রচলন করা হয়েছিল ক্ষমতার বন্টন করার জন্য। ঠিক আছে, এবং এটা প্রচলন কে করে? মুঘল সম্রাট আকবর কর্তৃক এটা প্রচলিত হয়েছিল। এবারে একটা প্রশ্ন এখানে বলো, কবে তিনি এটার প্রচলন করেন? পরীক্ষায় তো এরকম ভাবে ঘুরে আসতেও পারে যে আকবর মনসবদারি প্রথা সেটা কবে প্রবর্তন করেছিলেন, আসতে পারে। প্রশ্নটা কঠিন করার উদ্দেশ্যে এরকম কিন্তু এক্সামিনাররা করতে পারে। তো কি হবে সেখানে? সঠিক উত্তর হবে 1571 সালে প্রথম এই আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গারো পাহাড় উত্তর পূর্ব ভারতের অবস্থিত। গারো পাহাড় বলে ফেলো। গারো পাহাড়, তো গারো পাহাড় এটা কোথায় অবস্থিত? গারো পাহাড় অবস্থিত তোমার হচ্ছে মেঘালয় মালভূমিতে। মেঘালয় মালভূমির একটা অংশ গারো পাহাড়। মেঘালয় মালভূমির গারো পাহাড়, শিলং, তারপরে খাসি পাহাড় ইত্যাদি নিয়ে কিন্তু মেঘালয় ওই যে অঞ্চল, ওই মেঘালয় রাজ্যটি গড়ে উঠেছে ওখানে। ঠিক আছে, তো এই গারো পাহাড়ের সর্বোচ্চ শিখর কি হবে? সেটা হচ্ছে নকরেক, হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শিখর। ঠিক আছে, তো গারো পাহাড় ছাড়াও আরো আছে, আমি বললাম যে গারো, খাসি, জয়ন্তিয়া, তারপরে হচ্ছে তোমার এই সমস্ত পাহাড় আছে। তো এগুলোকে একত্রে শিলং মালভূমি বলা হয়। ওই শিলং মালভূমির সর্বোচ্চ শিখর হচ্ছে কি? এই শিলং হচ্ছে সমগ্র শিলং মালভূমির সর্বোচ্চ শিখর। উচ্চতা কতটা বলতে পারবে? শিলং মালভূমির উচ্চতা বা শিলং শৃঙ্গের উচ্চতা কি? 1961 মিটার উচ্চতা বিশিষ্ট। ওকে, জাপাভো, এটা মনে রাখো। জাপাভো হচ্ছে কি? জাপাভো হচ্ছে একটা পাহাড়ের তোমার হচ্ছে একটা শৃঙ্গের নাম জাপাপু বা জাপাভো। এটা হচ্ছে তোমার কোহিমা পাহাড়ে অবস্থিত। ঠিক আছে, আর সরামতি যেটা হচ্ছে তোমার নাগা পর্বতের সর্বোচ্চ শিখর। ওকে, সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? অ্যান্সার করো সকলে। সুভাষচন্দ্র বসু কর্তৃক ফরওয়ার্ড ব্লক দল কবে গঠিত হয়েছিল? তো সুভাষচন্দ্র বসু তিনি একটা দল গঠন করেন ফরওয়ার্ড ব্লক নামে। যেই দলটি কিন্তু তিনি গঠন করার আগে জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি 1938-39 সালে তিনি কি করেছিলেন? এই জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। জাতীয় কংগ্রেসের অধিবেশনে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, কিন্তু তার সঙ্গে পরপর তিনি দুইবার সভাপতি নিযুক্ত হওয়ায় তার সঙ্গে কিন্তু মহাত্মা গান্ধীর মতবিরোধ ঘটে। মহাত্মা গান্ধীর মনোনীত একজন প্রার্থী ছিল যার নাম হচ্ছে পট্টিভি সীতারামাইয়া, তাকে তিনি অলমোস্ট 203 ভোটে হারিয়ে কিন্তু সেখানে তিনি সভাপতিত্ব নিযুক্ত হয়েছিলেন। যার ফলে কিন্তু তিনি তাকে গান্ধীজি একটা গান্ধীজির সঙ্গে মতবিরোধ দেখা যায়, এই কারণে তিনি সেখান থেকে পদত্যাগ করেন জাতীয় কংগ্রেস থেকে।
পদত্যাগ করার পরে তিনি কি করেন, নিজে একটি কিন্তু দল গঠন করেছিলেন। দলটির নাম কি হয়, ফরওয়ার্ড ব্লক দল। এবং সেই দলটি কবে গঠন করেছিলেন তিনি, সেটা হচ্ছে মে মাসের 1939 সালে মে মাসে। ওকে, 3রা মে সম্ভবত, এটা একটু দেখে নেবে তোমরা, 3রা মে মাসে সম্ভবত 1939 সালে। পরের প্রশ্ন, ফাইলিন ঝড়ের নামকরণ করেন কোন দেশ? ফাইলিন ঝড় এটার নামকরণ করেছিল কোন দেশ? তো বিভিন্ন ঝড়ের নামকরণ বিভিন্ন দেশ করে থাকে, এটা আমরা জানি। তো এগুলো জানা কিন্তু খুবই প্রয়োজনীয়। আমি অনেক ক্লাসে কিন্তু এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, কোন ঝড়ের নামকরণ কোন দেশ করেছে। তো এই ফাইলিন ঝড় এটা 2013 সালে 2013 সালে এই ফাইলিন ঝড়টা কিন্তু দেখা গেছিল, বিশেষ করে ভারত মহাসাগর এবং তোমার হচ্ছে যে আমাদের বঙ্গোপসাগর ওই অঞ্চলে কিন্তু ফাইলিন ঝড়টা দেখা যায়। তো এই ফাইলিন ঝড় আছড়ে পড়ে সেখানকার উপকূলীয় অঞ্চলে, যার মধ্যে থাইল্যান্ড, মায়ানমার, ভারত এবং তার সঙ্গে মালয়েশিয়ার কিছু অংশ এরকম কিন্তু তোমার ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক, ঠিক আছে। তো এই ফাইলিন ঝড়ের নামকরণ করে কোন দেশ, সেটা হচ্ছে থাইল্যান্ড দেশ ফাইলিন ঝড়ের নামকরণ করেছিল। পরের প্রশ্নটা করো, একটু কিন্তু কঠিন প্রশ্ন। কয়লা সঞ্চয়ে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে? ঠিক আছে, তো মন দিয়ে পড়ো প্রশ্নটা এবং তারপরে উত্তর করো। কয়লা সঞ্চয়ে বলা হয়েছে, ঠিক আছে, নট উত্তোলনে। উত্তোলন বিষয়টা বা উৎপাদক বিষয়টা আলাদা, সঞ্চয়ের বিষয়টা কিন্তু আলাদা, ঠিক আছে। তো উত্তোলনের নিরিখে যদি বলা হয় ভারত কোন স্থান অধিকার করে? উত্তোলনে, উৎপাদনে ভারত কোন স্থান অধিকার করে? সেকেন্ড, দ্বিতীয় স্থান অধিকার করে কয়লা উত্তোলনের নিরিখে। আর যদি বলা হয় সঞ্চয়ের নিরিখে, তো সমস্ত বিশ্বের কয়লার যে সমস্ত ভান্ডার আছে তার মধ্যে সঞ্চয়ের নিরিখে ভারত স্থান অধিকার হচ্ছে কত? পঞ্চম, ঠিক আছে। তো ফিফথ, অপশন ডি সঠিক উত্তর হবে। ভালো করে মনে রাখো, আরো একবার বলি, কয়লা উৎপাদনে উৎপাদনে ভারত দ্বিতীয় এবং উত্তোলনের নিরিখে সঞ্চয়ের নিরিখে পঞ্চম বৃহত্তম। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি জাতীয় কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন ছিল? জাতীয় কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন কোনটি ছিল? বলে ফেলো। জাতীয় কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন কবে আয়োজিত হয়? 1937 সালে আয়োজিত হয়। যার সভাপতি কে ছিল? সভাপতি ছিল জওহরলাল নেহেরু। ওকে, তো এই গ্রাম্য অধিবেশন সেটা কোথায় হয়েছিল? ফৈজপুরে হয়েছিল জাতীয় কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন। আর এই অধিবেশনগুলো সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। এই যে তোমার হচ্ছে রামগড় অধিবেশন, এটা একটু মনে রাখবে। রামগড় অধিবেশন 1940 সালে, যেখানে কিন্তু প্রথম যে মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিন্তু এখানে রামগড়, যেটা বিহারে অবস্থিত, রামগড় অধিবেশনে আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেছিলেন। হরিপুরা, যেটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে 1938-এ, এটাতে সুভাষচন্দ্র। বেলগাঁওটা একটু মনে রাখবে, বেলগাঁওটা খুবই গুরুত্বপূর্ণ। 1924 সালে হয়েছিল বেলগাঁও অধিবেশন। বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী তার কিন্তু এই একমাত্র অধিবেশন ছিল, তিনি তার একমাত্র বা শেষ বা প্রথম কিন্তু অধিবেশন যেটাতে অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে 1924-এর এই বেলগাঁও অধিবেশনে। ওকে, তো রামগড় অধিবেশন, হরিপুরা, বেলগাঁও এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে রাখবে খাতায়, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। নেক্সট, অলকানন্দা ও ভাগীরথী নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত? তো অলকানন্দা ও ভাগীরথী দুইটি নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত? অ্যান্সার কি হবে বলো? বিষ্ণুপ্রয়াগ বলা হচ্ছে। বিষ্ণুপ্রয়াগ কিসের কিসের সঙ্গমস্থল? অলকনন্দা ও ধৌলি গঙ্গার হচ্ছে সঙ্গমস্থল। পঞ্চপ্রয়াগ, পঞ্চপ্রয়াগ যেটা বলা হচ্ছে কোনটি বলতো? পঞ্চপ্রয়াগ, পঞ্চপ্রয়াগে কিন্তু 5টি নদী মিলিত হয়। যমুনা, চম্বল, পহুজ, সিন্ধু এবং কুমারী, এই 5টি নদী মিলিত হয় যেখানে, সেটাকে বলা হয় পঞ্চপ্রয়াগ, উত্তরপ্রদেশে অবস্থিত। রুদ্রপ্রয়াগ কোথায়?
রুদ্রপ্রয়াগ যেটা সেখানে অলকানন্দা ও মন্দাকিনীর মিলিত স্থান। আর দেবপ্রয়াগ যেটা সেটা হচ্ছে কোথায়? দেবপ্রয়াগ, অলকানন্দা ও ভাগীরথীর কিন্তু সঙ্গমস্থল। তো অপশন ডি সঠিক উত্তর নেব আমরা। পরবর্তী প্রশ্ন, সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? সাইমন কমিশন, আচ্ছা, একটা প্রশ্ন পরীক্ষায় খুবই আসে যে সাইমন কমিশন কি উদ্দেশ্যে ভারতে এসেছিল। সাইমন কমিশন ভারতে এসেছিল তোমরা নিশ্চয়ই জানো 1927। তো সাইমন কমিশন ভারতে এসেছিল কি কারণে? সাইমন কমিশন ভারতে আসে 1919 সালের ভারত শাসন আইনের বিষয়গুলোকে, যেগুলো 1919 সালের ভারত শাসন আইনে যে কথাগুলো বা যে বিষয়গুলো সেখানে যুক্ত করা হয়েছিল সেগুলো সম্পর্কে কিন্তু বিবেচনা করতে ভারতে এসেছিল সাইমন কমিশন। তো সাইমন কমিশন ভারতে আসে কবে? 1927। এবং এই সাইমন কমিশনের সদস্য কতজন ছিল? সঠিক উত্তর হবে 7 জন সদস্য ছিল। আর তাদের যিনি লিড করছিলেন, যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, তার নাম হচ্ছে স্যার জন সাইমন। তার নেতৃত্বে এই সাইমন কমিশন ভারতে আসে এবং সাইমন কমিশন তাদের যে রিপোর্ট সেটা কিন্তু 1930 সালে পেশ করে। এটাও একটু নোট করে রাখবে, 1930 সালে রিপোর্ট পেশ করে। ওকে, ইম্পর্টেন্ট কিছু তথ্য। নেক্সট, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? বহুমুখী নদী পরিকল্পনা বৃহত্তম কোনটি? হীরাকুদ, তেহরি, ভাকরানাঙ্গাল প্রকল্প, নাগার্জুন সাগর। অ্যান্সার হবে কোনটি? হীরাকুদ প্রকল্প। এটা কোথায় অবস্থিত? হীরাকুদ, এটা অবস্থিত মহানদীর উপরে। এটা হচ্ছে দীর্ঘতম। তাহলে ভারতের দীর্ঘতম নদী পরিকল্পনা বা দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ, মহানদীর উপরে। এটা হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত। তারপরে দেখো তেহেরি। তেহেরিটা কোথায়? তেহেরি বাঁধ যেটা, তেহেরি এটা হচ্ছে উচ্চতম বাঁধ। কোনটি? এটা উচ্চতম নদী পরিকল্পনা কিন্তু ভারতের। তেহেরি কোথায় অবস্থিত? তেহেরি অবস্থিত উত্তরাখণ্ডে, ভাগীরথীর উপরে। ভাগীরথী নদীর উপরে। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, এই ভাকরা নাঙ্গাল পরিকল্পনাটা এটা হচ্ছে কি ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। কোথায় অবস্থিত ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা? হিমাচল প্রদেশ রাজ্য এবং পাঞ্জাব রাজ্যে কিন্তু অবস্থিত ভাকরা নাঙ্গাল পরিকল্পনাটি, বা হিমাচল প্রদেশ রাজ্যটাও বলা যেতে পারে। কিছু কিছু জায়গায় কিন্তু হিমাচল প্রদেশ যদি তোমার অপশানে থাকে, পাঞ্জাব না থাকে, কিন্তু হিমাচল প্রদেশ তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? তো এই ভাকরা নাঙ্গাল পরিকল্পনা এটা অবস্থিত শতদ্রু নদীর উপরে, শতদ্রু নদীর উপরে। ওকে, এবং এটা হচ্ছে বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভারতে। আরেকটা দেখো নাগার্জুন সাগর পরিকল্পনা, যেটা অবস্থিত কৃষ্ণার উপরে, কৃষ্ণা নদীর উপরে। ওকে, নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, কোন হ্রদ গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে অবস্থিত? তো ভারতে অনেকগুলো হ্রদ আছে, যার মধ্যে কোন হ্রদটি গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ অঞ্চলে অবস্থিত? অ্যান্সার হবে কোনটি? কোলেরু, পুলিকট, অষ্টমুদি, চিল্কা। তো এই হ্রদগুলি মনে রাখবে, এগুলি কিন্তু সবগুলি উপকূলীয় হ্রদ। এগুলোকে কি বলা হয়? উপকূলীয় হ্রদগুলিকে বলা হয়ে থাকে লেগুন বলা হয়, তাই তো? তো এগুলো হচ্ছে লেগুন। কোলেরু হ্রদ এটা অবস্থিত কোথায়? কোলেরু হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশে, এবং এটা কিন্তু এই গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মাঝে অবস্থিত। পুলিকট হ্রদটা একটু জেনে রাখো, এটা হচ্ছে অন্ধ্র এবং তামিলনাড়ু সীমান্তে অবস্থিত। সীমান্তে অবস্থিত। ওকে, অষ্টমুদি, যেটাকে আমরা অষ্টমুদি কয়ালো বলে থাকি, কোথায় অবস্থিত? অষ্টমুদি কেরলে অবস্থিত। আর চিল্কা, যেটা এশিয়া তথা ভারতের কিন্তু বৃহত্তম উপহ্রদ, এটা অবস্থিত হচ্ছে কোথায়? ওড়িশা রাজ্যে। ওকে, তো এই ছিল আজকের 30টি প্রশ্ন, তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করলাম। আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগলো। আর ক্লাসটি ভালো লাগলে সকলে একটি করে লাইক করে দেবে ক্লাসে, আর নিচে জানিয়ে যাবে ক্লাসটি কেমন লাগলো। ওকে, আর প্রতিদিন এমন ক্লাস পেতে আমাদের TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক প্রথমে পেতে দা ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। আর আমাদের TWS একাডেমি অ্যাপ তুমি যদি এখনো ডাউনলোড না করে থাকো, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো। সেখানে কিন্তু তোমরা অনেক ফিচার্স পাবে, এক্সট্রা ফিচার্স, সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে নিতে পারবে। তো একবার ডাউনলোড করে তোমরা চেক আউট করে নিও। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর পড়াশুনো করতে থাকো। এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। টাটা।